নমস্কার, আমি রূপসী হালদার। অবরুদ্ধ নিশীথ লেখনীতে রয়েছেন তেজস্মিতা মর্তুজা। পর্ব 51। অন্তু চুপচাপ ঘরে ফিরে এসেছিল। ডাইনিং স্পেসের কমন বাথরুমটায় দরজায় জোরে জোরে শব্দ করলো, যেন মনে হলো সে বাথরুম থেকে বের হলো অনেকক্ষণ পর। সাথে এক গ্লাস পানি আর দুটো রুটি নিয়ে রুমে এলো। উদ্দেশ্য জয়কে বোঝানো, সে খাবার পানি আনতে গিয়েছিল। জয় চোখ বুজে শুয়েছিল, ঘুমন্ত কিনা বোঝা যাচ্ছিল না। সকালটা খুব স্বাভাবিক কাটলো। অন্তুর চেহারাটা ভেঙে গেছে, চোখে নিচে কালি, ফর্সা মুখে বিভিন্ন প্রকার দুশ্চিন্তার ছাপ, কালচে ছোপ। রিমি এবং সে পাশাপাশি দাঁড়িয়ে রান্না করলো, তবু বিশেষ কথা হলো না। সবাই যেমন কথা বুঝি ফুরিয়ে গেছে এই বাড়ি। তরু আসছে, টুকটাক কাজকর্ম করছে, তুলির মেয়েটা দেখাশোনা করছে। হামজে বেরিয়ে গেল। অন্তুর ধারণা হামজে সামনের সিঁড়ি দিয়ে নেমে বাগানের লোহার গেট দিয়ে গ্রাউন্ড ফ্লোরের কুটুরিতে ঢুকেছে। অন্তু পুরোটা বেলা নিজের ঘরে বসে রইল। তারপর অনেকক্ষণ পর অনেকগুলো বই খাতা নেড়ে ছেড়ে দেখলো। একসময় পড়তে বসলো। আব্বু এসে চুপি চুপি পাশে বসতো, অনেকক্ষণ চুপচাপ চেয়ে দেখতো পড়তে থাকা অন্তুকে, ঠিক যেন অন্তু তখনও প্রাইমারি স্কুলের ছাত্রী। অন্তু আমজাদ সাহেবের কাছে কোনোদিনই বড় হয়নি, আর না হতে পারবে। এরপর ঝাপটা ঝাপটিয়ে এলো কবে। অন্তু নিজের ভুলগুলো ভাবে, এক মনে বসে। সে কথা বেশি বলে, খুব বেশি কথা বলে, অথচ লোকে বলে তাকে গম্ভীর ভাবত। তারা জানে না অজায়গায় চুপচাপ সহ্য করতে পারে না সে। তার অনেক ভুল, তার কারণে গোটা পরিবারটা তছনছ হয়ে গেছে। সে প্রচণ্ড স্বার্থপর, আত্মকেন্দ্রিক মেয়ে, মহানুভবতা নেই তার ভেতরে। অন্তু টের পেল। আব্বু এসে পাশে বসেছে। জয় উল্টো দিকে ফিরে শুয়েছিল। তখন সকাল 9টা। আব্বু জিজ্ঞাসা করল, এখন কি চাস অন্তু? ভুলগুলো শুধরাতে। কিভাবে সেটা বুঝতে পারছি না। ভুলগুলো কি তা বুঝতে পারছিস? সবই তো ভুল আব্বু। সব কতগুলো? সেই তো আমার সবই ভুল। তোমাকে হারিয়ে ফেলা, তোর ছাড়া আর কারো বাপ মরে না, তরাক করে জীবনে তোর চেয়ে বেশি সংকট নেই। ভাই মরে না, পরিবার ভাসে না, তারাও ভুল করে, তাই জীবন এমন। তাহলে তো সবই ভুলেরই দোষ, ভুলেরই ভুল। তোর দোষটা কোথায়? কারো কোথাও দোষ নেই। বরাবরের মতো আব্বুর যুক্তির কাছে হারলো, তবু তর্কে জড়ায়। আমি অনেক পাপ করেছি আব্বু, তা ধরাই দিচ্ছ না কেন? শুনি পাগলগুলোকে। কি বলছিস তুই? তোর কিসের পাপ? অন্তু উপহাস করে হাসে। জয়ামিনের সাথে পাঙ্গা নিতে গেছিলাম, তারপর আরো কত কত নাটক করলাম। এসব তো নিজের ন্যাকামিতেই, তাই না? আব্বু, তোমার ধিক্কার জানানো নেই আমাকে। আমি কোনো পদক্ষেপেই শান্তভাবে নিতে পারি না। পরিস্থিতি খুব ভালো, আমার খুব সুখকর, তবু কেন যেন চুপচাপ পেশাগত বুদ্ধিজীবীদের মতো ছক কষে কাজ করতে পারলাম না। আমি পাগল হয়ে গেছি আব্বু, বদ্ধ পাগল, বেতাল। আমজাদ সাহেব গম্ভীর মুখে চেয়ে থাকেন, তারপর চট করে হাসেন। নিজের ভেতর থেকে খুব তর্ক হয় তোর, তাই না? সে তোকে পছন্দ করে না, সমর্থকও করে না, তাকে জবাব দিচ্ছিস? অন্তু মুখ নামায়, স্বগতিক করে। আমি কি করেছি জানো আব্বু? না, জানি না। শোনো বলছি। তবু অনেকক্ষণ চুপ রইল অন্তু, কথা বললো না। শোনো। ও চুপ কেন? মেলাতে পারছি না। কি করেছি? অনেক পাপ আর ভুল তো আব্বু, মেলাতে বেগ পাচ্ছি বড়। কষ্ট করে দেখি, চেষ্টা করি। অসন্তোষে প্রকাশ করলো আমজাদ সাহেবের অভিব্যক্তিতে। ও তো মুখ তুলে চায়। আমজাদ সাহেব মাথা দোলান। কিছু করিসনি। জীবন আমাদের নিয়ে খেলে, অথচ আমাদের সাহস নেই জীবনকে দোষ দেবার। আমরা জীবনকে ভয় পাই, তবু দোষারোপ করতে হবে, নয়তো তখন হয়তো নিজের কাজকর্মগুলোকে দোষারোপ করে নিজেকে দোষী বানিয়ে মনোবল হারিয়ে ফেলি। আমি কি করব আব্বু? আমি পুরো ব্ল্যাঙ্ক, আমার মাথায় কিছু আসে না। আমি দূরে কোথাও চলে যাব, আমি সব ছেড়ে ছুটে চলে যাব। কিসে জড়িয়েছি? আমার তো কিচ্ছু নেই। আমি নিজেই গলা সমান জলে ডুবে দাঁড়িয়ে রয়েছি এত ভালো মানুষে দেখাতে গিয়ে। আমি কার কি উপকার করব? কেন করব? যার যারটা সে বুঝে নিক। আমি খাবো, ঘুরবো, ঘুমোবো, আর না হয় পালাবো এই শহর ছেড়ে। তারপর অন্তু অল্প চুপ থেকে মনে এসে বলবো, কোথায় যাব? জায়গায় কোথায়? আমার ঠাঁই নেই আব্বু। আমার যে আব্বু নেই, আমার একটা তুমি নেই আব্বু। তোমার কাছে আমার আম্মা নেই, আমার কাছে আমার আম্মাও নেই। আমার বাপটা বড় স্বার্থপর ছিল গো। সে আমার বছরের পর বছর স্বপ্ন দেখিয়েছে, তারপর একদিন হুট করেই রেখে পালিয়েছে। এমন এক জায়গায় রেখে গেছে যেখানে 4 দেওয়ালে বিষাক্ত কাঠার বেষ্টনীতে ঘেরা। অল্প নড়লেও আঘাত অনিবার্য, অনস্বীকার্য।
তো দমে যাবি? কি করতে বলো? অন্তু চড়ে উঠল। হেসে মাথা দোলালেন আমজাদ সাহেব। তোকে উকিল হতে হবে অন্তু, আরও স্বার্থপর হতে হবে। আমার আদেশ রইল, এর পেছনে যুক্তি খুঁজতে যাবি না। লোকে তোর সর্বোচ্চ পাপীকে কাতারে দাঁড় করাক, তুই বাকি জীবন তোরটা আদায় করতে যা করতে হয় সব করবি। কি বললাম? সব। যেটা যৌতিক হোক, অযৌতিক হোক, অথবা অল্প পাপ, অথবা হোক খাঁটি স্বার্থপরতা, স্বার্থবাদিত্ব। আমার কি করার আছে? আমি কেন জড়াচ্ছি নিজেকে? কোথা থেকে কি হচ্ছে আমার সাথে? চারবারে কি চলছে? কেন? কবে থেকে? কিভাবে? অন্তু বদ্ধ পাগলের মতো ছটফট করতে থাকে। শান্ত হ। বল, তোর ভুলগুলো কি কি? কি কি ভুলের জিম্মেদার ভাবিস তুই নিজেকে? আমার ভুল? হ্যাঁ, তোর মতে তোরই বল শুনি। বল, কিসের ভুল তোর? আরে সে তো অনেক। জয়ামিরকে ঘৃণা না করে সেই ভার্সিটিতে প্রথম দেখার দিন মেনে নিলে আর কিছুই হতো না। এরপর যা যা হয়েছে সেসব তো নাই। খালি পলাশের সাথে একবার দেখা হতো অন্তিকের বদলতে। আর? অন্তু খুব উচ্ছ্বাসিত হয়ে ওঠে। আবার ব্যাপারটা অনেকটা টাইম প্যারেডের মতো। ব্যাখ্যা করব। আমজাদ সাহেব চেয়ে রইলেন। অন্তু বলল, টাইম প্যারেড হলো, ধরো তুমি যে কোনোভাবে যে কোনো অতীতকে নিয়ে গিয়ে তোমাকে দাদাকে আর ছোটো বোনকে খুন করে এলে। তখন এখানে অনেক কিন্তু রিক্ত হয়ে গেছে। তোমার দাদা যদি তার ছোট বয়সে খুন হয়ে যায়, তাহলে সে বড় হয়নি, বিয়ে করেনি, অর্থাৎ তোমার বাবার জন্ম হয়নি। আর তোমার বাবার জন্ম না হলে তুমি জন্মালে কোত্থেকে? আর তুমি যদি নাই জন্মালে, তাহলে তোমার দাদাকে খুন করলো কে? আমজাদ সাহেব মৃদু হাসলেন। সমাজবিজ্ঞান ছেড়ে কিসের মন দিয়েছিস তুই? মনির হাসল অন্তু। সমাজবিজ্ঞান? সে সমাজের সিস্টেম বড় বসবাসরত কয়েকটা মানুষের দৃষ্টিকোণে আমি মৃত্যুর মতো ঘৃণা করি। সেই সমাজবিজ্ঞান নিয়ে ভাবার রুচি কোথায় আব্বু? সে তুমি যাই বলো, বিষয়টা মিলল না। বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি খুব। আমি যদি সেদিন জয়ামিরের প্রহত না করতাম, তাহলে প্রতিবর্তে আর এইসব তামাশা হতো না। আর তামাশা যখন হয়েছে একবার প্রতিহত করার ফলে, আর প্রতিহত যে একবার করতে পারে সে কি পরের বার মেনে নেয়? আজীবনও মেনে নেয় না। তুমি বলতে না আব্বু? এখনও বলছি। তাহলে তো হলোই। এই তো চিরধার্য ছিল। তাহলে আর ভুল বলছি কোনটাকে? ভুল? অন্তু হাসে। সবই ভুল। জন্মানো ভুল, বেঁচে থাকা ভুল। কি চাস? দূরে যেতে। আমি আর পারছি না নিতে। তাতে কি হবে? আমি ফুরিয়ে যাব। এটাই চেয়েছিলি? পারছি না নিজেকে টানতে। কি করতে বলো? মোকাবেলা করার শক্তি, বুদ্ধি অথবা ক্ষমতা আমার নেই। আমি যা করি তাই ভুল হয়ে যায়, অথবা আমার ধারণা যে সব আমি যা করছি ভুলই হতো হয়তো। অর্থাৎ ব্যাপারটা এমন, যা আমি করব তাই ভুল, যা ভুল তাই আমি করব। আধ্যাত্মিকতা হতে পারে। এসব মাথায় ঘুরছে আজকাল। এই ক্রান্তিক শেষ দরকার বুঝলে, তাতে আমি ভিলেন হব, অযৌক্তিক আর খারাপ হব। হয়ে যা। কিন্তু কি করব? কিছু করিস না, সুযোগ বলবে। আর বাচ্চাগুলো, সেগুলোকে তুই ভুল বলিস, ভুল ভাবিস। এই ভাবনাগুলো যেখানে। অন্তু, তোকে এত প্রতিবাদ হতে হবে না। স্বার্থপর হ। লোকের বাহবাস জীবনে সব পাবি। সত্যি নাকি? হতেও পারে, নাও হতে পারে। দায়সারা কথা বলছে। জীবনটাও তো দায়সারা অন্তুর। চলছে না তবুও চালায়, পারছে না তবুও পেরে ওঠে। কোনো মতে কেটে গেল মৃত্যু। দায়সারাতে আমার জীবনে টানি। কোনো মতমে শেষ দ্বারে পৌঁছে গিয়ে দায়সারি। অন্তু এবং আমজাদ সাহেব বসে থাকেন পাশাপাশি। কেউ অনেকক্ষণ কারোর সাথে কোনো কথা বলে না। হঠাৎই আমজাদ সাহেব বলেন, অন্তু। হ্যাঁ বাবু। আব্বু, তুই কোনো ভুল করিসনি। আজ অব্দি তুই যা করেছিস তা একটাও ভুল ছিল না। আর না ছিল বোকামি। তুই যে কতটা শক্তিশালী তাই তুই জানিস না। গভীর দৃষ্টিকোণ ছাড়া বোঝা যায় না। তোর প্রতিটা কাজের বহু ব্যাখ্যা আছে, যুক্তি আছে। সেসব বোঝার দৃষ্টিকোণ সবার থাকে না। পরিস্থিতি মাখিয়ে সব ঠিক ছিল। সবশেষে হতে পারিস তুই ভুল অথবা ঠিক, তাতে আসে যায় না। যা মন বলবে তাই করবি। পিছুটান থেকে কোথাও পুছিটান নেই তোর কোথাও। সবাই পিছুটান থাকলে সবাই যে মায়ের গোলাম হয়ে পড়বে। মায়ের গোলাম অধম হয়। পরিবার পরিজন সুন্দর জীবনের আশায় ব্যক্তিত্ব ত্যাগ ভালো নয়। তারা এক একটা আসামি, অকর্মণ্য। আব্বু, আমি ভুল করছি, আর তার ফলে এসব ঘটেছে। কোনটা ভুল অন্তু? আর এসব থেকে বাঁচতে কি করার ছিল? তুই এই কবিতা পড়িস না? এত লোক,
রাস্তায় বের হয় না গাড়ি চেপা পড়ার ভয়ে, নৌকো চড়তো না ডুবে মরার ভয়ে, ফ্যান চালাতো না ফ্যান ভেঙে পড়ে যাওয়ার ভয়ে। এই জীবনযাপন করলে সব ঠিক থাকবে। জীবন টানাপোড়েনে আসবেই, আর শত জন্মগ্রহণ করা আর জন্মগ্রহণের পর আর ধারাবাহিকতা থামানো যায় না। এসব ভাববি না। আব্বু গতকাল তুমি তুলি আপুকে বলেছিলে না জয়ামুর আমার ঢাল? হ্যাঁ ঢাল, আগুনে তৈরি জ্বলন্ত ঢাল। অন্তু অবাক হয়ে যায়। আমজা সাহেব বলছেন সেটাকে হাত চেপে ধরে রেখে একটু সামনের শত্রুর যাবতীয় আঘাত থেকে রক্ষা পাচ্ছিস। অন্তু অদ্ভুতভাবে হাসলো। এদিকে আমার হাত ধরে ঝলসে যাচ্ছে প্রতিনিয়ত আব্বু। আমজাদ সাহেব সায়দাই মুচকে হাসেন। তাতে কি, জয়ামিরের ক্ষয় তোর জয়, এটাই নিয়ম। চেঙ্গিস খানও আজ মাটিতে মিশে গেছে, সবার ধ্বংস হয়ে যেত, আর এক এক ধ্বংসের মাঝে বিপরীতে নতুন সৃষ্টি থাকে। এটা সূত্র, এটা চক্র। আব্বু তুমি বদলেছ। শতভাগ কথা তোমার নয়, তোমার কথাতে আমার সংমিশ্রণ। আমি আজ কে? অন্তু অবাক হয়ে তাকায়। আশ্চর্যিত, কার সাথে কথা বলছে সে? কেউ তো নেই, তবে কে? জয় কল করেছিল পলাশ সন্ধ্যার পর। হামজা তখন কিছু ফাইল দেখছে সোফাতে বসে। জয় লম্বা চওড়া একটা সালাম দিল। আসসালামু আলাইকুম পলাশ ভাই। পলাশ আসলো। সালাম, বস। ভালো? বলেছি এই প্রশ্ন জয়কে করবেন না, সে সর্বদাই ভালো থাকে। মানুষটাই ভালো থাকেও ভালো। ভালো থাকা একটা পেশা, একটা ব্যবসা। পুঁজি কি এই ব্যবসার? মানুষকে খারাপ রাখা। ইটস অল অফ রিলেটিভিটি পলাশ ভাই। মানুষ খারাপ থাকলে তার তুলনায় আমি ভালো থাকবো। তোর বউকে আমার হাতে দিবি না? সেটার জন্য ডিসকাশনে আসা যেত। এটা কি করলি বাপ? চাপা হিংস্রতা পলাশের হাসি হাসি রবে, কথা বলাতেও লুকায় না। হামজা বলল, স্পিকার লাউড কর। তরু এসে 2 কাপ আদা চা দিয়ে গেল। সারা বছর জয়ের ঠান্ডা লেগে থাকে। তরু ধারণা কবে জানি এই লোকের নিউমোনিয়া বা অ্যাজাইমা ধরা পড়বে। জয় মাথা নাড়ল। বোকা সাজবে না পলাশ ভাই, আপনি বিশাল বেইমান লাগে। বউ তো আমি দেবই না, বউ হওয়ার আগে দেয় নাই, এখন কেমনে কি কাহিনী অন্যরা। বউ রক্ষা করা কোনো বিষয় না ভাই, ওইটা আমি না চাইলেই হবে। আমার বউ যে জিনিস না। কাহিনী? কি কাহিনী? মাঝার আমি আপনার কইছিলাম ওর সাথে মিশিয়ে কোনোদিন আমার পেছনে লাগবে না, তবু আপনি বারবার তাই করতে আসতেছেন। আমি আপনার কয়েকদিন বিশ্বাস করি নাই যদিও, তবু আপনি একটা বিশ্বাসঘাতকতা টাইপের বিট্রে করেছেন। যার ফকিরের সিনিরি খান, যেই ফকিরের সিনরি খান, সেই ফকিরের চেনেন না? আহা হলো মিয়া, মাঝার তো বাদামের খোসা। আপনি ব্যাকআপ দিন, আমরা তবু ছলচাতুরি করতাম। আমি কিছু করিনি, মাজার যা করতে চেয়েছিল আমি বাধা দিয়েছি। বাচ্চা দুষ্টুমি করলে মাদের একটু 2-4টা মিঠা ধর্ম দিয়ে দিয়েছি, ও ব্যাপার না, ওটা প্রশ্রয় বলে। আমার চেয়ে বেশি কেউ পায়নি ওই জিনিস। তুই ভুল বুঝে কাম ভালো করিস নাই বাপ। একটা কথা বললেন, ইমেজ নষ্ট করার কথা। আমি জীবনে ভালো কাম করিনি, এটা আমার পার্মানেন্ট ইমেজ। অথচ আপনি এমন টোনে কথা বলছেন যেন রোজ ভালো কাম করি। আজ একটা খারাপ করছি, এটা হলো না। আমি মরবো খুব তাড়াতাড়ি, খুব তবুও শুধরাবো না, নিজেকে কন্ট্রোল করবো না। ছোট্ট জীবনে এত ভাবনা চিন্তা রাখি না। যখন যা মনে হয় তাই করি, যা চাই তাই করি। কল রাখেন, কল করে ফ্যান করার চেয়ে আমার পেছনে বাস না হয় ইঞ্চি দেবেন কয়েক হাত বেশি। সেটা দেবেন কিভাবে সেসব পরিকল্পনা করেন। ইয়া হাবিবি, আল্লাহ হাফেজ। হামজা কপাল চেপে হেসে ফেলল। জয় বলল, খাপলা আছে ভাই, ওর মতন মাথা নষ্ট পাগল শালা এমন বাংলা সিনেমার মতো সহজ সরল ফোনের আপ করতে কল লাগাইছে। গাড়িটা অ্যাডজাস্ট হচ্ছে না, শরীরে কিরমির করতেছে। হামজা শান্তস্বরে বলল, তোর ফোন ট্র্যাক আউট করার জন্য করে হতে পারে। এত উন্নত ডিভাইস তো কোনো SBI ডিপার্টমেন্টেও নাই। ওর কাছে থাকলে কি? তার মানে বুঝছো, দিনাজপুরেও নেই আই গ্যাস, ঢাকাতে কোথাও আছে। কঠিন ব্যান প্রোগ্রাম চলছে। কাগজপত্র ছুঁড়ে ফেলার মতো টেবিলের ফেললো হামজা। একটানে মনের মতো কিচ্ছু নেই। জয়কে বলল, এগুলো স্টেটমেন্ট, এসব রাজধানীতে পাঠাইলে ওপর মহল মাঝারে লাথি ছাড়া কিছুই দেবে না। কল করে কাউকে ডেকে 2 ভাই বসে রইল চুপচাপ।
আদা চা ঠান্ডা হয়ে এসেছে। শরবতের মতো সেই চা জয় শব্দ করে বাচ্চাদের মতো চুমুক দিয়ে খেতে লাগলো। হামজার উপরমহল দেশের ক্ষমতাধীর দলের মহাকর্তীরা, তারা অভিনয়ে কিছু দেয় না। বিরোধী দলের ছেলেদের আটক করা, অত্যাচার করা, মিথ্যা অপবাদ সাজিয়ে কারাগারে ঢোকানোর মতো কাজগুলো হামজার মতো উন্নীতি নেতাকর্মীদের ওপর ন্যস্ত করা হয়। তাদের প্রোটিভ তারা কাজের ফোর্স অনুযায়ী নির্বাচনের আগ দিয়ে পেয়ে যাবে। নীরব চুক্তিটা এমনই হয়, যে যতটা ভালো কাজ দেখতে পারবে ক্ষমতা পাবার কন্ডিশনের মাঝে, তারই অবশ্য আগ্রামী থাকবে। হামজা যা করতে চাচ্ছে 2018 সংসদ নির্বাচনের একটা মনোনয়ন পাওয়ার সম্ভাবনা নেহাত কম নয়। ডাউন পার্টি মাঝার, সে মানতে পারল না বিষয়টা। 5 লাগালো। কঠিন প্যাচ। যে কাজ হামজা এবং জয় মাসখানেক আগে করে ফেলতে পারতো, তা গত রাতে সম্ভব হয়েছে। মাঝারকে পুরোটা সমর্থন ও সহায়তা দিয়েছে পলাশ, নয়তো পলাশের বাপ বেকার বসে আছে। দল ছুট থেকে গেছে। তারা এখন আমজনতার চেয়েও বেশি কিছু না। শত্রু নিজের বন্ধু। মাঝার নীতিটা পালন করেছে। পলাশের ব্যবসায়িক পার্টনারশিপের জেরে হামজার অধিকাংশ কাজের খোঁজ পলাশের কাছে থাকে। পলাশ তার লিক করতে মাঝারের কাছে। মাঝার নিজে ক্ষমতাশীল দলের চামচাগিরি করেও এবার হিংসাপরায়ণতা তাকে বিরোধী দলকে গোপন তথ্য দেবার কাজে নিয়োজিত করেছিল। অ্যালার্টেন্স পেয়ে ওরা নিজেদের গুটিয়েছে। জয় হামজার পেরেশানি চরমে পৌঁছেছিল। দিনের পর দিন 2 ভাই ছুটেছে। শেষ অবধি বাচ্চাগুলোর অসাহিত্যের চিত্র ভিডিও বিবরণ তাদের সকলেই সফল করেছে। অতগুলো বাচ্চার জীবন বাঁচাতে ওদের ধর্ম বড় ভাইয়ারা ছুটে আসবে না? তা কি হয়? ধরা দিয়েছে। শর্ত ছিল বাচ্চাদের ছেড়ে দেওয়া। হামজা দেয়নি। ওরা জানের ভয়ে অল্প পায় না। বাচ্চাদের ছেড়ে দিলে ওরা মৃত্যু কবুল করবে, তবু কোনো জবাববন্দি দেবে না। আজ বাচ্চারা পেট ফুঁড়ে চলছে। খেতে পায়নি তাদের আমিরেরা, খেয়েছে মার। সেসব হজম করতে না পেরে লুটিয়ে পড়েছে, কেউ জ্ঞান হারিয়েছে। হ্যাংলা পাতলা চেহারায় রন্টু এসে দাঁড়ালো হামজার সামনে। কপালে হাত থেকে মাথা নুইয়ে সালাম ঠুকলো। সে হাঁপাচ্ছে। হামজা জিজ্ঞাসা করলো, কি অবস্থা? ভাই পাথরের মতো মার খাইতেছে, তবু কথা কয় না। আমার কাছে আবার ওষুধ পানি চাইছে। ইয়ার নাম পড়বো? জয় উঠল, একমগ পানি নিল বাথরুমে থেকে। হলরুম থেকে বেরিয়ে যাবার সময় হামজা ডাকে, কোথায় যাচ্ছিস? জয় ফিরে তাকায়, একটু সাক্ষাৎ করে আসি, আর উজুর পানি দিয়ে আসি। আঘাত করিস না এখন? আর করবো না। রন্টু ডাকে, ভাই। আর মনে জবাব দেয় হামজা, ভাই একটা কথা কই। বল। আগে বহু তেমন কেস সালটাইছি, একটু মারলেই অগতে ধর্ম সব গোড়ার ভিত্তে পালায়। এইরকম শক্ত জান দেখি নাই। ভাই আমার কাছে আবার উজুর পানি চাই? একটু শব্দ করে না, ব্যথাও লাগে না মনে হয়। কেডা ভাই ওইটা? আগে বহুত শিবিরের চাওয়ালরে খালাস করছি। ওরা মায়ের আগে বাঁচতে চাইছে, নামাজ কালাম পড়তে চাই নাই। আগের বাকিগুলো ওই লোকটার মতো না, এত শক্ত ছিল না, এটা আলাদা। হামজা শক্ত চোখ তুলে তাকালো। রন্টু ঢোক দিল, ভয়ের কথা বললো না, চলে গেল হামজার সামনে থেকে। নিচতলার আঙ্গিনার পার্টির ছেলেগুলোর আনাগোনায় গম গম করছে সারাক্ষণ। নিচে যেন বহুদিন ব্যাপী উৎসব চলছে সারা বছর পাটোয়ারি বাড়িতে। সেটা আরও বেড়েছে হুমায়ুন পাটোয়ারির মৃত্যুর পর। একগাদা সৈন্য মোতায়েন রেখে 2 ভাই বেরিয়ে গেল সন্ধ্যার দিকে। চারদিকে ঝামেলা সামাল দিতে একসাথে। অন্তু বেশ কিছুক্ষণ বারান্দা দাঁড়িয়ে থেকে নিচের আঙ্গিনায় ভেতর বাড়ির পাহারাগুলোর ক্লাব ঘরের আগুন লাগার পর থেকে এখানে আড্ডাটা তুলে দিয়েছে, এনে সেখানে বসানো হয়েছে যেন। রাতের রান্না চড়িয়েছে তরু। অন্তু চুপচাপ দাঁড়িয়েছিল, কত রকম ভাবনা মনে মনে খেলা করছে। জয়ামিরের ওপর সে কৃতজ্ঞ। জয়ামির তাকে বাঁচিয়ে রেখেছে, কৃতজ্ঞ সে। ঠিক যেমন মানুষ কৃতজ্ঞ থাকে অ্যান্টিবায়োটিক ওষুধের ওপর, সেটা রোগ সারানোর সাথে সাথে শরীরের ইমিউনি সিস্টেম দুর্বল করে, শক্তিমত্তা হনন করে, মাসখানেকের জন্য অকেজো করে মানবদেহকে এক বৃক্ষে এক প্রকার স্থায়ী ক্ষতিসাধত্ব করে চলমান হারে। জয়ামির দাহ রাসায়নিক দ্রব্যগুলোর মতোই ভালো। অন্তু সেসব ভেবে হাসে। অন্তু রিমি এসে কখন পেছনে দাঁড়িয়েছে টের পায়নি। জিজ্ঞাসা করলো, কিছু বলবে? আপনার রুম বহু দূরে, কানে কিছুই আসে না? না হবে হয়তো, তাতে তো ভালোই। কান ভালো আছে, আমার নেই। ঘর পরিবর্তন করুন। মুখ ফিরিয়ে অসহায়ের সাথে বলল অন্তু। আপনার কি হয়েছে আরমিন? অন্যরকম লাগছে। শোধাতে চাই নিজেকে। মানে কেন এসেছেন? চাবি এনেছি। নিয়ে গিয়ে রেখে দিন জায়গায়, চাবি জায়গায়।
আপনি যাবেন এখন বড় ঘরে। প্রশ্নই ওঠে না আমি নিজের আর বিপদ বাড়াবো না। এই বিপদে পড়ার ফলে কার কার ওপর যে কৃণ কর্তৃত্বতা রাখতে হচ্ছে রিমি, ভাবতেই পারে না। আপনি বিপদে আছি, আমি বিপদে আছি, তার থেকে প্রোটেক্ট করছে আমায়, আর আমার তার ওপর কৃতজ্ঞতা রাখতে হচ্ছে। এর চেয়ে আর কি খারাপ খেসারত শুনলাম? এটা সবচেয়ে কঠিন। আর তার বিপদ নয়, আর না নতুন কৃতজ্ঞতা। এত অহংকার আপনার! ভুলবার শব্দ উচ্চারণ করছেন রিমি, ওটা আত্মমর্যাদা বোধ। কোনো পাপিষ্ঠর ওপর কৃতজ্ঞতা বোধ এক প্রকার আত্মগ্লানি। এত আত্মগ্লানি বইতে পারছি না। ওদের প্রতিটা আঘাতের প্রতি আত্মচিৎকার আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। প্রতিদিন এভাবে টর্চার করা হয়নি ওদের, হয়নি, এখন হবে। খারাপ কি তাতে? আমারই বা কি? আমি মানুষ, সাধারণ এক অসহায় মেয়ে। আমার ক্ষমতা নেই ওদের সাধারণ সহায়তা করা। এমন করে কেন বলছেন? এত শক্ত হচ্ছেন কেন? প্লিজ আরমিন, আপনি সাহসী। আমি পারি না এসব দেখতে, মোকাবেলা করতে। আপনি পারেন, আপনার সাহস আছে। অন্তু শক্ত গলায় চেপে বলল, সাহস? কিসের সাহস? সাহসের সাহস, তাই তো? হারানোর সাহস? বাপ ভাই, কেরিয়ার, সুন্দর জীবন সব হারিয়ে ফেলার বোকা সাহস আছে, তাই তো? অথচ আপনারা চালাক, নিজেদের গা পাচ্ছিয়ে যা হয় করেন। আপনাদের কোনো শত্রু নেই, ক্ষয় নেই। ড্যাম অন মি। এই কথাগুলো বুঝতে এতগুলো দিন লেগেছে আমার। রিমি কেমন কাতর হয়ে তাকিয়ে রইল। আমি মানছি, সব মানছি, কিন্তু ওদের শরীরের ব্যথার কাতরানির আওয়াজ সহ্য হচ্ছে না আমার। আপনি একটু দেখে আসুন। পায়ে পড়ি আরমিন, যান বড় ঘরে একবার। সমস্ত ভাড়া আপনার। ওর এখনও ব্যথা ছটফট করে চিৎকার করছে, আমার কানে সয় না। সিঁড়ি দরজা খুলে একদিন অন্তুর খুব হাত কেঁপেছিল। সে জানে না ভেতরে কি দেখবে। সেই কণ্ঠস্বর, সেই বিদ্রোহী সঙ্গীতের মালিক। বড় ঘরে পা রেখতে পা টলছিল খুব, হাত পা জড়িয়ে আসছিল। পশ্চিম কোণের লোহার দরজার ওপাশে ছেলের আওয়াজ কমেছে। ওরা ছিল ভেতরে। ভেতরে ঢুকে আসে কি করে সালাম দেবে সে? খালি হাত তার। সে কম্পিত পায়ে বড় ঘরের ভেতরে গিয়ে দাঁড়ায়। কড়া পাওয়ারের স্পটলাইট ঝুলছে মাথার ওপর। দুজন কাত হয়ে শুয়ে আছে। আব্দুল ওয়াহাদ দূর থেকে চিনতে পারল অন্তুকে। তা পা উঠছিল না, তবু হেঁটে গিয়ে বলল, ওরা সবাই মিলে আহতদের সেবা করছে। অন্তু মাঝে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। 4-5 জন নতুন পুরুষ। দুজন পড়ে আছে, একজন পা ছড়িয়ে বসে পায়ের ক্ষততে হাত বুলাচ্ছে। রডের আঘাতে ছিন্নভিন্ন হয়ে গেছে চামড়া, ত্বক বিদীর্ণ হয়ে মাংসের থেতলে যাওয়ার স্তরে হাত বুলাচ্ছে। চতুর্জন দেওয়ালে হেলান দিয়ে বসে আছে, চোখ বুজে বসে আছে, হাতে ব্যান্ডেজ, কপালে শুকনো রক্ত। মুখটা এপাশ ওপাশ কাত হয়ে থাকায় দেখতে পেল না অন্তু। পায়ের শিকলের বেরিয়ে আটকানো, তা তালাবদ্ধ লোহার বিমের সাথে। অন্তু কয়েক কদম এগিয়ে গেল, মাথার চওড়া ওড়নার প্রান্তটা আরেকটু টেনে নিল। সকলে ফিরে তাকায় ওর দিকে, অবাক হয়ে চেয়ে থাকে। চতুর্জন বাহিরের মানুষের উপস্থিতি টের পেয়েও মুখ ফেরানোর তারাবদ্ধ করে না, একবার তাকেও দেখে না। অন্তুল আব্দুল ওয়াহাদকে বলল, খেয়েছো কিছু? শুকনো মুখে মাথা নেড়ে হ্যাঁ জানায় আব্দুল ওয়াহাদ। অন্তু কাছে মিথ্যে ঠেকল। নারীদের আওয়াজ পেয়ে সেই পুরুষ মুখ ফেরায়। অন্তুর রক্ত সঞ্চালন থামায়, কাঠের আসবাবের মতো জমে দাঁড়িয়ে থাকে। সেই চোখ, রোমালে বাঁধা মুখোশের আড়ালে সেই দুটো চোখ তেজস্ক্রিয় রক্তির মতো ছলছল করছে। সেই দিন, সেই চোখ জোড়া অন্তু ভুলবে? কোনো দিন ভুলবে? চাপদাড়িতে প্রশস্ত মুখখানা স্নান হয়ে আছে পুরুষের। পরনে পরক্ষে খাদি কাপড়ের ফতোয়া, কালো প্যান্ট, আর কয়েক স্থানে ছেঁড়া। হাতের কালো বেল্টের ঘড়িটার কাজ ভেঙে গেছে। অন্তু খেয়াল করে পায়ের সেই স্থানে শিকলের বেরি, সেই স্থানে রক্ত জমাট বেঁধে দগদগে ঘা তৈরি হয়েছে। পুরুষটি সোজা হয়ে বসলো, নিজের দৃষ্টি সংযত করে অন্যদিকে তাকিয়ে অন্তিকে উদ্দেশ্যে করে বলল, এখানে এসেছেন কেন? ফিরে যান ভেতর বাড়িতে, নিজের ঝুঁকি বাড়াবেন না। সেই সুতীব্র ভরাট কণ্ঠস্বর, সেদিন রাতের বিদ্রোহী স্বর। অন্তু চোখ নামায়, শুধু একটু উচ্চারণ করতে পারে, কে আপনি? আমি আমি সৈয়দ মুস্তাকিন মহান। অন্তু দু কদম পেছায়, চোখের পলক ফেরে না।